ঠিক ভোটের আগে রাজ্যের শাসক দল তথা রাজ্য সরকারের তাদের প্রচারিত যে ব্র্যান্ড ভ্যালু সেইটার ওপর একটা বিরাট বড় আঘাত আজকে কোথায় হলো, সেটা হলো সুপ্রিম কোর্টে। কি হলো সেটাই আপনাদেরকে আজকে শোনাবো। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। দেখুন, এই যে কবছর এই রাজ্যের শাসক দল যে শাসন ক্ষমতায় রয়েছে, সেখানে তাদের বিভিন্ন রকম মিটিং মিছিল কর্মসূচি এবং ভোটেও একটাই কথা বারবার উঠে আসে, সেটার নাম হচ্ছে উন্নয়ন, 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 উন্নয়ন। এবং সেই নিয়ে নানান রকম রাজনৈতিক তরজাও অতীতে হয়েছে। এবং কবি শঙ্খ ঘোষ থেকে শুরু করে অনুব্রত মণ্ডল, তাদের সেই যে কথোপকথনের যে তরজা কবিতার লাইনকে ঘিরে, এবং পরবর্তীতে সাধারণ মানুষ সেই তরজাটাকে নিয়ে আজকাল অনেক সময় অনেক রসিকতাও করে যে উন্নয়ন ওই রাস্তায় দাঁড়িয়ে আছে। কাজে উন্নয়ন কথাটা এই রাজ্যের শাসক দলের একটা খুব প্রিয় শব্দ। সেটা কতটা কি হয়েছে না হয়েছে এতদিন সেটাকে নিয়ে বিরোধী দল এবং রাজ্যের শাসক দলকে যে সমস্ত মানুষজন পছন্দ করেন না তাদের কাজকর্মকে, তারা প্রচুর রকম আলাপ আলোচনা বাক বিতণ্ডা ইত্যাদি করতেন। এই অবধি কিন্তু ব্যাপারটা ছিল। কিন্তু আজ ব্যাপারটা এই জন্যে খুব তাৎপর্যের, সেটা হচ্ছে আজকে এই রাজ্যের এই শাসক দলের ওই যে উন্নয়ন, উন্নয়ন নামক যে ব্র্যান্ড ভ্যালু তারা সেটাকে প্রচার করে, সেইটার ওপর সুপ্রিম কোর্ট একটা উন্নয়ন বিরোধী তকমা সেঁটে দিল। এই কথা বলা যায়। কেন না, সুপ্রিম কোর্টে আজকে যা হলো সেটা হচ্ছে রাজ্যের যে আমাদের কলকাতায় যে চিংড়িহাটাতে যে মেট্রোর প্রকল্পও বলা ঠিক না, কয়েকশো মিটার মাত্র দুদিক থেকে আমরা অনেকেই দেখেছি যে উড়ালপুল মেট্রো ওপর থেকে যেটা মেট্রো যায় উড়ালপুলের ওপর দিয়ে, সেই উড়ালপুল তৈরি করবার ক্ষেত্রে মাঝখানে একটু জুড়ে দেওয়া, সেই মাঝখানটা জুড়তে সেখানে তাদের এগুলোকে বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং পরিভাষা আছে, আমি সেটার অতটা দক্ষও নই, সেটা নিয়ে বলতেও চাইছি না। কিন্তু আমরা মোটামুটি এটুকু বলতে পারি যে যদি এরকম কল্পনা করা হয় একটা ব্রিজ, সেই ব্রিজটা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে, মাঝখানটুকু জোড়া শুধু বাকি। এইটা নিয়ে কিন্তু তরজার শুরু। এটা নিয়ে দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকারের সঙ্গে, মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন রকমের মতের অসঙ্গতি ঘটে চলেছে, এবং সেটা গড়াতে 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 বহুবার হাইকোর্টে গিয়ে পৌঁছয়। এবং শেষ পর্যন্ত হাইকোর্টের যে শেষ রায় ছিল, সেখানে রাজ্য সরকার ওই প্রকল্প করতে পারছে না বা অনুমতি দিতে পারছে না বা জায়গাটা দিতে পারছে না মেট্রো কর্তৃপক্ষকে। সেই ব্যাপারে তারা অতীতে কখনো একবার স্কুল কলেজের পরীক্ষার অজুহাত দেখিয়েছে যে সেখানটাতে নিরাপত্তা ব্যবস্থা করা সম্ভব নয়, কখনো যানজটের প্রশ্ন তুলেছে, এবং কখনো উৎসব মানে এই দুর্গাপুজো, লাস্ট যে দুর্গাপুজো উৎসবের সময় যে প্রচুর পরিমাণে পুলিশ কর্মী ইত্যাদির প্রয়োজন হয়, সেই সমস্ত অজুহাত তারা কিন্তু হাইকোর্টে দেখিয়েছিল। এবং সব শেষে হাইকোর্টে কিন্তু রাজ্য সেই মামলাটি হেরে যায়। তৎপরবর্তীতে সুপ্রিম কোর্টে আজকে মামলাটি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে লিস্টেড ছিল, আজকে ওঠার কথা ছিল এবং উঠল। মামলাটি ছিল 22 নম্বর সিরিয়ালে। আপনারা পাশে দেখতেই পাচ্ছেন যে পুরো চার্টটা দিয়ে দিয়েছি, তাতে মামলার যে কেস নাম্বার এবং কার সাথে কার মামলা, পার্টি, সমস্ত কিছু এটাতে লেখা রয়েছে। এখন মামলাটি ওঠার পরে সমস্ত রকম সওয়াল জবাব হওয়ার পরে সুপ্রিম কোর্ট মানে বিচারপতিদের যে বেঞ্চ, তারা যে ভাষায় অবজারভেশনগুলো দিলেন, সেগুলো আমার মতে বা যে কোনো সাধারণ মানুষ যদি ওই সওয়াল জবাবটা দেখেন, যেটা ইউটিউবে অ্যাভেলেবেল বিভিন্ন চ্যানেলে,
সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং, তাতে রাজ্য সরকারকে এই যে মানে করতে দিতে পারছি না, এখন রাজ্য সরকারের তরফ থেকে সেখানে জানানো হয়েছিল যে এখন এমসিসি চালু আছে, মানে নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গেছে, সেই কারণে এখন করতে দেওয়া যাচ্ছে না। তখন সুপ্রিম কোর্ট কিন্তু এটাও বলে যে এই প্রকল্প তো এমসিসির আগে, মানে আগে যে প্রকল্প ঘোষণা হয়ে যায় সেই প্রকল্প তো চালু রাখতে কোনো অসুবিধা হয় না। এমসিসি বা নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার পরে কোনো সরকারি প্রকল্পকে নতুন করে শুরু করা যায় না বা উদ্বোধন করা যায় না, এটা কিন্তু ওটা তো অনেক দিনকার ঘটনা। এবং বিচারপতিরা সওয়াল জবাবের মাঝখানে এটাও জানান যে যেটা আপনারা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমেও হয়তো জেনেছেন, সেটা খুব সংক্ষেপে আপনাদেরকে জানাচ্ছি, সেটা নিয়ে বিস্তারিত কথোপকথন করে সময় নষ্ট করবার মানে নেই, কিন্তু তাৎপর্যের অবজারভেশনগুলো খুব তাৎপর্যের, বিশেষত একদম এই ভোটের মুখে। সেটা কি, যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে টালবাহানা করা হচ্ছে এবং কি বলবো, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই প্রকল্প, এই উন্নয়নকে আটকে রাখা হচ্ছে, এইটা যদি পুরো রায়টার মনোভাব হয়। এই কথা উল্লেখিত হয়েছে ওই এজলাসে। এবং বিচারপতিরা এটাও বলেছেন যে একবার বলছেন পরীক্ষার কারণে করতে দেওয়া যাচ্ছে না, একবার বলছেন যে উৎসবের কারণে আমরা পুলিশ ফোর্স ইত্যাদি নিরাপত্তার ব্যবস্থা করতে পারবো না, একবার বলছেন যানজটের কারণে, এখন বলছেন আবার এমসিসির কারণে। এটা ইচ্ছাকৃতভাবে জিনিসটাকে টালবাহানা করা হচ্ছে বলে আমাদেরকে মনে হচ্ছে। হয় এবার আপনারা মামলা তুলে নিন, আর না হলে কিন্তু আমরা মামলাটা খারিজ করে দেব। তা আদপে মামলাটা খারিজই ধরা যায়, রাজ্যের করা মামলা। কিন্তু খেয়াল করুন, হাইকোর্টে যখন রাজ্য হেরে যায় মামলাটাতে, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে হাইকোর্ট সেই কাজটিকে সম্পূর্ণ করবার জন্য অর্ডার দেয়, সেটার বিরুদ্ধে কিন্তু এই মামলাটা করেছিলেন রাজ্য সরকারের তরফ থেকে। এবং আবার সেই নিজের করা মামলাতে নিজের পরাজয় শুধু না, একটার পর একটা বিরূপ, মানে কি বলবো, পক্ষে না মন্তব্যগুলো একটাও রাজ্য সরকার বা রাজ্যের শাসক দলের একটাও পক্ষে না। এবং তার সাথে আরো একটা কথা আছে, যে ওখানে বিচারপতিরা এটা উল্লেখ করলেন যে এই টালবাহানার কারণে অতীতেই রাজ্যের মুখ্য সচিব এবং ডিজিপি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এখন এই যে ভোটের আবহ এই মুহূর্তে চলছে, তাতে করে রাজ্যের শাসক দল, খেয়াল করে দেখুন, এসআইআর মামলা সেটাও তারা নিজেরা করেছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মামলাটা করেছিলেন। এবং তার ফলবশত যা যা কিছু অবজারভেশন এসেছে, এক তো এসআইআরকে তিনি বন্ধ করতে পারেননি, সুপ্রিম কোর্ট বন্ধ হতে দেয়নি, কিন্তু একটার পর একটা যে মানে রায়গুলো এসেছে, অবজারভেশনগুলো এসেছে, সব কটা রাজ্য সরকারের বিপক্ষে গেছে। এবং এই মুহূর্তে আর একটা মামলা, যেটা কিনা নিয়ে ধরা যাক যে একটা শাসক দল ভোটে তার প্রচার কর্মসূচিতে যায়, এবার প্রশ্ন, সেটার ওপরেই প্রশ্নচিহ্ন তুলে দিল এই সুপ্রিম কোর্ট। এবং সেখানে হারলো শুধু না রাজ্য, নাস্তানাবুদ হলো। এবং নিজেদের উদ্দেশ্যের জায়গায় যে উন্নয়ন বিরোধী, উন্নয়নটা উদ্দেশ্য প্রণোদিতভাবে আটকে রাখা হয়েছে, সেটা আজকে প্রকাশ্যে চলে আসলো। কারোর মুখ থেকে না, কোনো বিরোধী দলের মুখ থেকে না, কোনো বিরোধী মানে শাসক দল বিরোধী কোনো ব্যক্তি মানুষের মুখ থেকে না, স্বয়ং সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। এর পাল্টা এবার রাজ্য সরকারের শাসক দলের বিভিন্ন নেতারা বলতে শুরু করেছেন, ঠিক আছে হয়েছে, ঠিক আছে, এবার তাহলে নির্বাচন কমিশনকে বলো, এখন তো এমসিসি চালু আছে, তাদের এবার করতে বলো। ব্যাপারটা তো সেটা না। এরা কি সেটাও জানে না যে এটা নির্বাচন কমিশনের কাজ নয়? রাজ্যে একটি কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু এখনো আছে। নির্বাচন কমিশন কেন করতে যাবে? নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। রাজ্যের যে সমস্ত পরিকাঠামো আছে, সেই পরিকাঠামোকে কাজে লাগিয়ে তারা নির্বাচনটা পরিচালনা করবে। নির্বাচন কমিশনের কাজ কিন্তু কখনোই ব্রিজ তৈরি করা নয়,
নির্বাচন কমিশনের কাজ কখনোই আরজি করে গিয়ে আরজিকর হসপিটালের পরিকাঠামো ঠিক করা নয়। কেন উল্লেখ করলাম? তার কারণে একই সঙ্গে এই যে উন্নয়ন, এই উন্নয়ন কি দেখতে পেল? এই উন্নয়ন আমরা অভয়াতে দেখতে পেয়েছি। উন্নয়ন কাকে বলে, যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে কি ভয়ঙ্কর উন্নয়ন লুকিয়ে বসে আছে। তারপরে সদ্য এই একটা সপ্তাহ পুরো পার হলো না, সদ্য লিফটের মধ্যে নিজের বাচ্চার চিকিৎসা করতে এসেছিলেন এক দম্পতি, তাদের বাচ্চাকে নিয়ে। সেই লিফটের মধ্যে সেই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হলো। আজকে কি হলো? আজকে সেই আরজি করে একজন ব্যক্তি নিজের শ্বাসকষ্ট বা ইত্যাদি কারণে, নাক দিয়ে রক্তপাতের কারণে তারা ভর্তি এসেছিলেন হসপিটালে। এবং খুব সংক্ষেপে বলছি কথাগুলো, কারণ এটা বিস্তারিত করলে অনেকটা বড় হয়ে যাবে। তারা সেই ব্যক্তিকে সেখানে, তিনি একটু বাথরুম পেলেন না। বাথরুম মানুষের প্রাকৃতিক প্রয়োজন মেটানোর পরিকাঠামোটুকু হসপিটালে নেই। যখন বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখলাম তার সাক্ষাৎকার, যে হসপিটালের যিনি সুপার রয়েছেন বা তিনি জানাচ্ছেন যে ওখানে থাকার কথা, ওখানে এই ডিস্টার্ব ছিল, সেই ডিস্টার্ব ছিল, ওটাকে করা হবে, ওখানে বায়োটয়লেট করবার আমরা চেষ্টা করছি। নেই কিন্তু। তাহলে সেই ব্যক্তিকে সিঁড়ি দিয়ে ওঠা নামা করে সুলভ শৌচালয়ে যেতে বলা হয়েছিল বলে এখনো পর্যন্ত খবর। এবং সেই ব্যক্তি সেই টানাপোড়েন সহ্য করতে পারলেন না এবং প্রাণ হারালেন। উন্নয়ন, উন্নয়ন আমরা গ্রামের রাস্তায় রাস্তায়, প্রচুর রাস্তা হয়ে গেছে। রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যেতে গেলে ধারে এতটাই ডিপ, মুখ থুবড়ে পড়তে হয় রাত্রির বেলা, কারণ ডান দিকের দু হাত, বাঁ দিকের দু হাত কোথায় উড়ে চলে গেছে, কার পকেটে চলে গেছে কেউ জানে না। একটু বৃষ্টি পড়লে সেই ঢালাই রাস্তা হোক আর পিচের রাস্তা হোক, কুমিরের মতো হাঁ করে ফাটল হয়ে পড়ে থাকে, তার মধ্যে সাইকেলের চাকা ঢুকে যায়, বাইক উল্টে পড়ে। আর পাকা রাস্তা গ্রামে, তার থেকে সেটাই করে যদি কোনো টোটোয় বা অটোয় করে যেতে হয়, তো পরবর্তীতে সেটা থেকে নামতে গেলে কোনো মানুষের প্রায় কোমরের চিকিৎসা করবার মতো অবস্থা হয়। কখনো কখনো টোটো উল্টে যায়, অটো উল্টে যায়, মনে হয় যেন নদীতে নৌকোয় করে যাচ্ছি। উন্নয়ন হয়েছে। উন্নয়ন কিন্তু এটা হয়নি যে বিভিন্ন রকম কি বলে ওটাকে, দুষ্কৃতিমূলক কাজকর্ম যাতে বন্ধ হয় তার জন্য বিভিন্ন রকম গ্রামের পোস্টে পোস্টে সিসিটিভি খাটিয়ে দেওয়া হোক, তার সার্ভেলিয়েন্স থাক, প্রচুর পরিমাণে আলোর ব্যবস্থা করা হোক, প্রতিটি নলকূপে বা প্রতিটি পাইপ লাইনে যেন সুন্দরভাবে জলটা আসে, ঠিক সময় মতো জলের যেন অপচয় না হয়। এ সমস্ত হয়নি, কিন্তু উন্নয়ন অবশ্যই হয়েছে। অনেকেই বলবেন উন্নয়ন আমরা দেখতেও পাই, যে কোনো গ্রামে শহরে, বিভিন্ন জায়গায়, ছোট শহরে রাস্তার ধার দিয়ে যেতে যেতে আমরা কি দেখতে পাই? বেশ কিছু শাসক দলের নেতা নেত্রীদের ছোট মেজ, কালকে যে হয়তো তার শিক্ষাগত যোগ্যতাও বেশি না, কিন্তু সেটা আমি তাকে অপরাধ, তার সেটা অপরাধ নয়, কিন্তু সে কোনো রকম একটা নির্দিষ্ট ব্যবসা পাতি এটা সেটা করে এলাকার মানুষজন বুঝতে পারে যে হ্যাঁ এবার সে ধনী হয়েছে। কিন্তু আচমকা আচমকা কোটি কোটি টাকার বিশাল বিশাল প্রাসাদ তৈরি হয়েছে, জমি হাঙরেরা নদীর ধার থেকে শুরু করে, টুরিস্ট স্পট থেকে শুরু করে সমস্ত বাস্তু জমি সেখানকার মানুষজনকে উঠিয়ে দিয়ে বিরাট বিরাট গেস্ট হাউস তুলেছে। অবশ্যই উন্নয়ন হয়েছে। সেই গেস্ট হাউসগুলোতে যত না পর্যটক যাচ্ছে, আর কি করতে মানুষ যাচ্ছে সেটা এলাকার মানুষজনের কাছে কান পাতলেই শোনা যায় যে ওই হোটেলগুলোর ঘরগুলোতে ঠিক কি হয়। উন্নয়ন হয়েছে। আর উন্নয়ন এটা অবশ্যই হয়েছে, আমরা একটু আলো টালো দেখলেই ভাবি যে উন্নয়ন হয়ে গেছে। সেটা হচ্ছে আমার আপনার পাড়ায়, রাস্তায়, গ্রামে, শহরে প্রচুর পরিমাণে দোকান হয়েছে। এই দোকানে দোকানে আলো জ্বলছে। দোকানগুলো একটা গ্রামে যদি 1200 লোক থাকে, তো সেখানে যদি 300-র ওপর দোকান, এবং পারলে প্রত্যেকে নিজের বারান্দার সামনে একটা করে মুদিখানার দোকান হোক, স্টেশনারি দোকান চালু করতে বাধ্য হচ্ছে, কারণ কাজই নেই। উন্নয়ন হয়েছে। সিভিক কন্ট্রাকচুয়াল ছাড়া কোনো কাজ নেই, আর খুব বেশি হলে মানুষকে বাইরের রাজ্যে যেতে হবে। এই তো হয়েছে উন্নয়ন। আরো উন্নয়ন হয়েছে,
অবশ্যই হয়েছে। সেই উন্নয়ন আমরা দেখতে পাই যে কিভাবে রাস্তা থেকে বাস উঠে গেছে, এটা গ্রামাঞ্চলের কথা বলছি। বিভিন্ন রুটের যে আগে প্রচুর পরিমাণে বাস ছিল, সেই বাস আর নেই। এখন ছোট গাড়ি, টোটোয় চতুর্দিকে ভরে গেছে। এটা একটা কর্মসংস্থান অবশ্যই, কিন্তু একটি বিএ পাস করা, এমএ পাস করা, এমএসসি পাস করা ছেলে বা মেয়ে তারা যখন এই ধরনের কর্মজীবিকাগুলোকে বেছে নিচ্ছে, তাহলে বুঝতেই হবে সেই রাজ্যে কোনো চাকরি নেই। শিক্ষক রাস্তায় মার খেতে হয়, পুলিশের লাঠি খেতে হয় শিক্ষকদের। ডিএ তাদের ন্যায্য অধিকার পেতে গেলে তাদেরকেও ধাক্কাধুক্কি, ব্যারিকেডে পুলিশের হেনস্থা হতে হয়। এইগুলো তো অবশ্যই উন্নয়নের বড় বড় দৃষ্টান্ত। আমাদের রাজ্যে প্রচুর পরিমাণে ইস্তাহারে দেখলাম রাজ্যের শাসক দলের যে প্রচুর পরিমাণে নাকি সিমেন্ট কারখানা হয়েছে, প্রচুর পরিমাণে মানে শিল্প কারখানা তৈরি হয়ে গেছে। তাহলে তিনি আবার বলেছিলেন এই ইস্তাহারে যে 20 লক্ষ লোক নাকি লেদার কারখানায় চাকরি করে। আচ্ছা, এগুলো কি একটা সরকারি চাকরি? এইটা আমার প্রশ্ন। মুখ্যমন্ত্রী বলেছিলেন ইস্তাহারে যে 1.5 থেকে 2 কোটি ছেলে মেয়ে তারা এমএসএমইতে চাকরি করে। এমএসএমইতে চাকরি করে, এই কথাটার থেকে হাস্যকর কথা বোধহয় কিছু হয় না যারা এমএসএমইটা একটু জানেন, মাইক্রো অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রি। তা এই মাইক্রো মানে কি ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প বা একটু বেশি, এটাতে চাকরি করে কথাটার মানে কি? এটাতে ছেলেমেয়েরা চাকরি করে। আর এছাড়া তো মুখ্যমন্ত্রী বা আপনারা সকলেই জানেন, চপ মুড়ির শিল্প, ঘুগনি বিক্রি করতে যাওয়া, চা তৈরি করে স্টেশনে নিয়ে গিয়ে বিক্রি করতে বলা, এ সমস্ত উন্নয়ন অবশ্যই হয়েছে। তা যাই হোক, এ সমস্ত বলে কেন ঢিল ইট পাটকেল আমরা খেতে যাব? আমরা এই সমস্ত কিছু বলছি না। অসহায় মানুষজন তারা এ সমস্ততে অভ্যস্ত হয়ে গেছে। রাজ্যের বিরোধী দল এই ধরনের ইস্যু, একটার পর একটা ইস্যু, ভোটের মুখে এই যে সুপ্রিম কোর্টের এত বড় ভর্ৎসনা, মামলা খারিজ করে দেওয়া, রাজ্যকে উন্নয়ন বিরোধী বলা, রাজ্যের বিরোধী দল কি এটাকে ক্যাশ করতে পারবে, কাজে লাগাতে পারবে? হ্যাঁ, সামান্য কিছু ফেসবুক পোস্ট হবে, কিছু মিটিং মিছিলে হয়তো সে কথাগুলো উঠবে, কিন্তু এই ধরনের ইস্যু ভোটের মুখে কোন ঠাসা হয়ে যাওয়া কোনো রাজ্যের শাসক দলকে কোনো একটি বিরোধী দল কত রকম ভাবে সেটাকে নিয়ে প্রোপাগান্ডা করতে পারে, প্রচার করতে পারে, এই প্রশ্নটাও কিন্তু দর্শকবৃন্দ আপনাদের সামনে রাখছি। যে রাজ্যের বিরোধী দলের সামনে যে পরিমাণ, আমি বেশ কয়েকটা এপিসোডে বলেছি, ইস্যুর গড়াগড়ি খেয়েছে এতকাল ধরে, সেগুলোকে ঠিক তারাই বা কতটা কাজে লাগাতে পেরেছে। এই এপিসোড আরো দীর্ঘ হয়ে যাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গেলে, কারণ এই বিষয়গুলো আলোচনা করব আরো সামনের এপিসোডগুলোতে। সঙ্গে সঙ্গে এটুকুও জানিয়ে রেখে দিই যে আজকে কিন্তু আর একটা মামলাও ছিল রাজ্যের তরফ থেকে। এই যে বিভিন্ন রকম নির্বাচন কমিশন যে ট্রান্সফার গুলো করেছে রাজ্যের মুখ্য সচিব থেকে শুরু করে ডিজিপি, বিভিন্ন রকমের পুলিশ কর্মচারীদের, ডিআইজি থেকে শুরু করে কি বলে ওটাকে, ডিএম, ডিইও, এদের বিরুদ্ধে হাইকোর্টে রাজ্য সরকার পিটিশন করেছিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মাননীয় আইনজীবী সাংসদ, তিনি তার সওয়াল জবাব করছিলেন। সওয়াল জবাবটা মধ্যবর্তী পর্যায়ে এসে মুলতুবি থাকে, সেটার অগ্রগতি এই এপিসোডে আপনাদের জানাতে পারছি না, আপডেট আসলেই আপনাদেরকে জানিয়ে দেবো। আমাদের এপিসোডগুলো ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা মানুষের মনের কথা বলে। আর আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টে জানান। নমস্কার।